তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। শুধু দর্শক, ঈদ মোবারক। সময়ের গল্পে আমি অন্তু করিম আজকে আপনাদের সাথে। আমি কিন্তু আজকে অতিথি। আমাদের হোস্ট যিনি তানভীর ভাই, এই কোরবানির পরে মাংস খেয়ে এসে এত বেশি টায়ার্ড যে আমাকে বললো শুরু করে দিতে। আমিও শুরু করে দিলাম। চলুন চলে যাই আমাদের হোস্টের কাছে। তানভীর ভাই, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন না? তাহলে আমি কন্টিনিউ করে যাব। তাহলে আমি তো গরুর গোস্ত খেয়ে ক্লান্ত। আপনি কি গরুর গোস্ত খাননি? আমি খাই পরিমিত। পরিমিত না, ফিটনেস দেখলে বোঝা যায় যে মনে হয় ফিটনেসের ব্যাপারে অনেক সচেতন। তারপর কেমন যাচ্ছে সব? জোর চলছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো চলছে। আর ঈদের সময় তো মন ফুরফুরে থাকবেই। আচ্ছা, ঈদের এই সময়টাতে আড্ডা দেবো। আমি একটু দর্শকদেরকে একটা ঈদ মোবারক দিয়ে আসি। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। তানভীর হাসান। ঈদের এই সময়টাতে আড্ডা দেবো অন্তু কর্মীর সঙ্গে। মডেল, অভিনেতা, প্রডিউসার, অনেক গুণে গুণান্বিত। তার কাছ থেকে আগে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে নিজেকে কোন গুণে গুণান্বিত বা সম্বোধনে আপনি বলতে প্রকাশ করতে পছন্দ করেন? আমি একজন শিল্পী। শিল্পী? জি, একজন মিডিয়া কর্মী। এতটুকু পরিচয় ঠিক আছে আমার মনে হয়। আর যেহেতু জীবিকার জন্য ব্যবসা করি, ব্যবসায়ী হিসাবেও বলতে পারেন। তাহলে একাধারে আপনি মডেল, আপনি অভিনেতা, শিল্পী, তো সব কিছু মিলে ব্যবসায়ী, তারপর হচ্ছে প্রডিউসার, আর কি কি আছে? আর কি কি পারেন আপনার? আর কি কি গুণ আছে? না মানে হয় না যে কিছু ভালো লাগা, মানে যেটা ভালো লাগে ওইটা করি। তার মানে আমি চাই না যে আমাকে প্রডিউসার বলে সবাই ডাকুক। মানে ইটস নট দ্যাট যে একটা ভালো লাগার একটা জিনিস তৈরি করতে হবে, সেটার জন্য যদি নিজের একটা কন্ট্রিবিউশন দরকার হয়, আই এম রেডি টু ডু দ্যাট। তো ওইটার জন্য যে আমি প্রফেশনাল প্রডিউসার হয়ে গেলাম কিংবা মানুষ আমার প্রডিউসার বলে ডাকবে, ওইটা চাই না আর কি। কিন্তু প্রডিউসার ডাকতে কিন্তু একটা ভাব আছে। এই প্রডিউসার আসছে, আমি শুটিং হাউসে যখন প্রডিউসার আসে আর সবাই যা হোক সতর্ক হয়ে যায় যে প্রডিউসার চলে আসছে। কিন্তু আমার শুটিং সেটগুলোতে আমি যাওয়ার সময় চুপচাপ যাই, কারো ভিতর যেন ওই জিনিসটা ফিল না হয় প্রডিউসার আসছে। ইটস নট দ্যাট। আমি একজন আর্টিস্ট, আমি তোমাদের টিম মেম্বার। আমি ওই টিমের সাথে একসাথে থেকে সুন্দর একটা কাজ বের করতে চাই। দ্যাটস ইট। দ্যাট ইজ মাই টার্গেট। ওইটার মতো আর কি, যে 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলা। যাই হোক, সব কিছু নিয়ে কথা বলবো। ঈদের সময় একটু ঈদ নিয়ে কথা বলতে চাই। ঈদ কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ঈদ মানেই তো আনন্দ। খুবই ভালো যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে যখন আশেপাশের মানুষগুলোর ভিতরে আনন্দ দেখা যায়, তখন নিজের আনন্দটা রিয়েলি ফিল করা যায়। তো আমার আশেপাশের মানুষজনগুলো এবার দেখলাম খুব সুন্দর মতো ঈদ পালন করছে। তো সেই সাথে সাথে আমারও ভালো লাগছে। আপনার ঈদ পালন করা হয় কোথায়? মানে ঢাকায় নাকি? ঢাকাতেই পালন করা হয়। ঢাকাতেই? কিন্তু গ্রামের বাড়িতে কখন ঈদ করেছেন? হ্যাঁ, গ্রামের বাড়িতে ঈদ করেছি যখন ছোট ছিলাম, তখন করেছি, এখন আর করা হয় না। মিস করেন না সেদিনগুলো? সবাই তো বলে যে আগের ঈদগুলো ভালো ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা আসলে তা না। মানে আমি বর্তমানটাকে এনজয় করতে খুব বেশি পছন্দ করি। অবশ্যই যেই সময়টা চলে যায়, গুড মেমোরিজগুলা ভালো লাগা দেয়, ব্যাড মেমোরিজগুলা খারাপ ফিলটা দেয়। তো বর্তমানটাকে কিভাবে আরো সুন্দর করা যায়, আমি সবসময় সেই চেষ্টায় থাকি। কিন্তু এই যে বড় হয়ে গেছেন, তো আপনি তো অবশ্যই বড় হয়ে গেছেন, যদি কোনো প্রশ্ন নেই। কিন্তু এই যে কুরবানি ঈদের সময় আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে আমার উপলব্ধি, যে যত বড় হচ্ছি তত মনে হচ্ছে যে ঈদের সময় দায়িত্ব বেড়ে যাচ্ছে। মানে এখন কুরবানি ঈদ আসলে আমার কাছে সবচেয়ে বেশি টেনশন ব্যাপার থাকে যে আব্বু আম্মুর বয়স হয়ে গেছে, ওই কুরবানি গরুটা হচ্ছে আমাকে অন্তত ভালোভাবে ঠিকঠাক করে বাসায় প্রসেস করতে হবে আর কি। তো এই ঈদের সময়টাতে আসলে কাটান কিভাবে? কোনো মেমোরি আছে শেয়ার করার মতো? কাটানোর ব্যাপারটা হচ্ছে আমি নিজ হাতে কোরবানি করি, এবং সাথে তো অবশ্যই প্রফেশনাল যারা যে মানে কাটাকাটি করে তারা থাকে, এবং সেই সাথে আমি নিজেও হাত লাগাই। এবং মাপামাপির যে ব্যাপারটা থাকে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ ইসলাম, ওইভাবে করার চেষ্টা করি, সেইভাবে করে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি। তো সারাদিনে এমন হয় যেহেতু হাতে মানে মাংস কিংবা রক্ত লেগে থাকে, আমি ফোনও টাচ করার টাইম পাই না। এবং আরেকটা ব্যাপার আছে, তো গরু নিয়ে দৌড়াদৌড়ি করেন না? বা আপনার ছুটে যায়নি কখনো লাইফে? ছুটে নেই, আমার হাতে কখনো ছুটে যায়নি, কিন্তু দৌড়াদৌড়ি করা হয়। নিজে হাটে যাই, হাটে দেখে নিজে কিনি, এবং মানে হাঁটিয়ে বাসা পর্যন্ত নিয়ে আসে, এগুলো করেছি। ছুটে যায়নি কখনো, বাট আই ডু ইট। কিন্তু এটাই মজা ঈদের, যদি ছুটে যায়। না ছুটে যাওয়াটা না, এই যে নিজে গিয়ে কোরবানি গরু কেনা। এবং সবচেয়ে, যদিও অনেকে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার কাছে ভালো লাগে যখন কোরবানি হাট থেকে গরু নিয়ে আসি। ভাই কত হ্যাঁ, এই যে সবাইকে বলা যে হ্যাঁ এত এটা খুব মজার একটা ব্যাপার। আমি খুবই এনজয় করি। আমি এটা নিজে করি ভাই, আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু কর্মজীবনে, ব্যস্ত জীবনে ফিরে আসি। অন্তু করিমের ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে এই মুহূর্তে?
ব্যস্ততা আমি তো বলেছি যে আমার আসলে জীবিকার জন্য আমাকে কাজ করতে হয়, আমি বিজনেস করি। আমি শিশু পণ্য নিয়ে কাজ করি, শিশুদের সুস্বাস্থ্যের জন্য প্রোডাক্ট ইম্পোর্ট করি বিদেশ থেকে এবং সেটা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করি এবং বাংলাদেশে প্রডিউস করি। পুরোদস্ত ব্যবসায়ী, তা মিডিয়ার সাথে এই মুহূর্তে কি কাজের সঙ্গে? মিডিয়া তো আসলে মিডিয়া থেকে কখনোই আমি দূরে নাই, হ্যাঁ হয়তো বা ক্যামেরার সামনে নেই কিন্তু পেছনে আমি ঠিকই আছি। এই কিছুদিন আগে আমাদের একটা অনুষ্ঠান গেল বাইফা, হ্যাঁ আমি বাইফার ওয়ান অফ দ্য ডিরেক্টরস। তো ওইটার ব্যস্ততা শেষের পরে তখনই চলছিল আমাদের ফিল্মের কাজ। তো বর্তমানে চলছে হচ্ছে আপনার রিসেন্টলি আমরা শেষ করলাম আমাদের শিশুতোষ চলচ্চিত্র। আপনি জেনে থাকবেন যে আসলে অনেক বছর শিশুতোষ চলচ্চিত্রের বাণিজ্যিকভাবে যেটা হলে হলে চলবে অনেক বছর হয়েছে, আমি অন্তত দেখতে পাইনি, যেটা টোটালটাই আসলে শিশুদের নিয়ে করা। ওখানে লিড ক্যারেক্টার শিশু, ওখানে ঘটনাটা মানে আবর্তন হয় শিশুদের দিয়ে। এইরকম একটা চলচ্চিত্র আমরা বানিয়েছি, নাম হচ্ছে গুপ্তধনের খোঁজে। আশা করি খুব শীঘ্রই এটা সিনেমা হলে পাওয়া যাবে। হ্যাঁ, এই সিনেমা নিয়ে আমার অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে এবং শিশুদের চলচ্চিত্র, কিন্তু তার আগে আমি একটু সিরিয়াল বে আসতে চাই। আমি অন্তু করিমের শুরু থেকে আসতে চাই। ধরুন অন্তু করিমকে আমি মূলত চিনেছি তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এই গানটার মিউজিক ভিডিও দিয়ে। মানে একটা সময় অলি গলি পাড়ায় মোড়ে যেখানে যেতাম, ছোট ছিলাম অনেক, মানে যেদিকে আমি ফিরতাম এই গানটাই বাজতো। এই গানটা প্রসঙ্গতে কথা বলবো, সঙ্গে অন্তু করিমে আসলে মিডিয়ায় আসা হলো কিভাবে? আপনি যদি একদম মিডিয়া রিলেটেড বলেন তাহলে হচ্ছে আমি আসলে ক্লাস 6 থেকে হচ্ছে আমি মানে থিয়েটারের সাথে যুক্ত ছিলাম, ঠিক আছে। আমার একদম প্রফেশনাল না, শৌখিন, এবং শৌখিনের কারণে কিছুটা মানে আমার বাবা সামহাও অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। তো সেই অনুপ্রেরণায় আমি নিজে আসলে অভিনয়ের সাথে যুক্ত হই এবং আমার কাছে ইংরেজি, বাংলা, অঙ্ক টিচারের মতো আমার কাছে থিয়েটারটাও মনে হতো ওইটাও আমার পড়ার একটা অংশ এবং আমি নিয়মিত থিয়েটার করতাম। ওখান থেকে আসলে আমার অভিনয়ের হাতে খড়ি শুরু। এবং এরপরে যখন আরেকটু বড় হলাম, এসএসসির পরে পরবর্তীতে আপনার বিভিন্নভাবে কাজ করার আসলে সুযোগ একটু মানে খুঁজছিলাম যে আসলে কীভাবে কাজ করা যায়। তো সবগুলো সেক্টরে আমি আসলে আমার স্টার্টিংটা হয়েছিল মিউজিক দিয়ে। যদি মূল মিউজিক ভিডিও, নো নট মিউজিক ভিডিও, অ্যাজ এ মিউজিশিয়ান। আপনি গান গান? না, আমি গান গাই না, আমি গিটারিস্ট। আমি একটা ব্যান্ডে গিটারিস্ট ছিলাম, আমি গিটার প্লে করতাম। তো তখন গিটারও প্লে করতাম এবং ওই সময় একটা সুযোগ আসে হচ্ছে র্যাম্পে, ঠিক আছে, যেহেতু মানে আমার হাইটের কারণে আর কি। তো র্যাম্পও কাজ শুরু করি এবং প্রফেশনাল র্যাম্প মডেল হিসেবে বেশ অনেক বছর আমি কাজ করি এবং বাংলাদেশের স্বনামধন্য যারা কোরিওগ্রাফার ছিলেন তাদের সাথে কাজ করার আমার সুযোগ হয়। তো এটা করতে করতে এরই মাঝে বিজ্ঞাপনে ডাক পাই, বিজ্ঞাপনের পরে আমি অভিনয়ে ডাক পাই। এভাবে করে করতে থাকি। আসলে অনেকগুলো কাজ আমার করা হয়, কিন্তু যে হয় না যে একটা সিগনেচার ওয়ার্ক, আপনি যেটার কথা বললেন যে প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু তার লাইফে একটা সিগনেচার মানে ওয়ার্কের খোঁজে থাকে। হ্যাঁ, অনেকে 30 বছর 40 বছর মানে আমার একটা সিগনেচার ওয়ার্ক হবে, যেই সিগনেচার ওয়ার্ক দিয়ে মানুষ আমাকে চিনতে পারবে। তো স্বাভাবিক ব্যাপার, আমিও তো ওই লোভের বাহিরে না, আমি ওই ব্যাপারে লোভী। আমিও খুঁজছিলাম যে এমন একটা কাজ চাই, এমন একটা কাজ চাই। তাহলে আসলে এটা আসলে প্ল্যান করে করা যায় না। টোটালি আমি বিশ্বাস করি যে ইটস অল অ্যাবাউট লাক অ্যান্ড কীভাবে মানুষ রিসিভ করছে, আপনি কাজটা কত ভালো করতে পেরেছেন, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি প্রিপারেশন নেন, আমি লাইফের বেস্ট ওয়ার্কটা আজকে করতে যাচ্ছি, দেখা যাবে ওটাই হয়ে গেছে আপনার লাইফের ওয়ার্স্ট ওয়ার্ক। কোনো প্রকার আশা ভরসা কোনো কিছু ছাড়াই আসলে কাজটা করা ছিল আমার, ঠিক আছে। এর পেছনে আসলে অনেক লম্বা লম্বা কাহিনী আছে। ইনফ্যাক্ট একটা সময় মানে যখন কাজটা করা হয়ে গেল এবং মানুষ যখন রিসিভ করলো এবং এমনভাবেই রিসিভ করলো, আসলে সেটা আসলে জীবনের একটা বড় অংশকে চেঞ্জই করে দিল। ওই চেঞ্জিং অপশনে আসার আগে একটা তথ্য দর্শকদেরকে দিয়ে রাখি। একটু আগে আপনার বাবার কথা বলছিলেন, অনেকে হয়তো জানে না যে আপনার বাবা কিন্তু আমাদের দেশের প্রথম সবাক চলচ্চিত্রের একজন অভিনেতা ছিলেন। এই বিষয়ে যদি একটু বলতেন। আমার বাবা আসলে যেখানে উনি অভিনয়টা করেছেন, খুবই ছোট একটা সময়ের জন্য ছোট একটা ক্যারেক্টার উনি করেছেন। তো কিন্তু যতটাই যাই হোক না কেন, আমার প্রাউডনেস ওই জায়গাটায়, ওই ফিল্মে আমার বাবা অভিনয় করেন। ইতিহাস, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখোশ সেখানে। তো আমি মানে ওইটা আমার ভেতরে সবসময় এবং একটা ইচ্ছা ছিল যে আসলে বাংলাদেশে ফিল্ম নিয়ে কিছু করব। এবং তার পরবর্তীতে ওইখান থেকেই কিন্তু আসলে ফিল্মে আমার মানে আশা, যেমন ধরেন আমি কিন্তু অনেকেই হয়তো জানে না যে আমি প্রফেশনাল প্রডিউসার হিসেবে বাংলাদেশের নাম লেখে 2008 সালে। আচ্ছা। এবং আমার প্রথম প্রডিউস করা ফিল্ম হচ্ছে কমন জেন্ডার। আচ্ছা, খুবই জনপ্রিয় একটা সিনেমা ছিল, রাইট, এবং খুবই স্যাড
লাস্টের দিকে স্যাড, লাস্টের দিকে খুবই স্যাড, এবং একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিয়ে তাদের লাইফস্টাইল নিয়ে করা, এবং ওটা করার সময় আমি যার সাথে আমি ডিসকাস করেছি এখন 2026 2008, তাহলে বুঝছেন এই আমি আরো এত বছর আগে 18 বছর আগে যখন আমি প্রডিউস করতে যাই, বাচ্চা একটা ছেলে প্রডিউস করবে, তুই প্রডিউসার বুঝিস কি, খবরদার এগুলো বাদ দাও। এবং কিছু প্রফেশনাল আমাদের মুরব্বী যারা ভালোর জন্যই, তারা আমাকে ডেকে কি ব্যাপার, তোমার কি কোনো কাজ নাই নাকি, কি সিনেমা বানাচ্ছ আর কাদের দিয়ে কি সিনেমা বানাচ্ছ, এরকম বলেছে। আমি উইথ ডিউ রেসপেক্ট তাদের নাম বলছি না। তো এখন আমার মন বসে গেছে, আমি এটা বানাতে চাই, এবং বানালাম। বানানোর পরে অনেক চড়াই উতরাই পার হলো, কারণ সিনেমাটা রিলিজ হয়েছে 2012-তে। হ্যাঁ, ওই 8 থেকে শুরু করে এত বছর মানে হয় না, তখন তো কিছুই বুঝি না আসলে কি করতে হবে, একটা ফিল্ম কি, মানে প্রডিউসার সমিতি কি, কিংবা মানে এফডিসি কি, কিছুই তো বুঝি না। তো করার পরে মানুষ গ্রহণ করে, দেশে বিদেশে অনেক জায়গা থেকে এটা নিয়ে প্রশংসা হয়, এবং অনেকগুলো কি বলে এটাকে ফেস্টিভ্যালে ফিল্মটা গিয়েছে, অনেক পুরস্কার জিতেছে। তো আসলে এই ক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগ মানুষ জানেই না যে ওটা প্রোডিউসার আমি তো আজকে জানলাম, সত্যি কথা বলতে গেলে মানে আমি জানতাম যে আপনি গুপ্তধনের প্রোডিউসার, গুপ্তধনের খোঁজে যেটা, ঠিক আছে, ডেফিনেটলি গুপ্তধনের প্রোডিউসার আমি, কিন্তু এই যে শুরুটা যে এই সময় এটা জানে না অনেকেই। তো আমার আসলে ওটা তো টার্গেট না। আমি আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ মিডিয়াতে আমি হিরো হতে আসি নাই, ঠিক আছে, যে আমি হিরো, আমি একটা মানে নিজে মানে একটা হিরো হয়ে যাব, হিরো তা না। আমার হচ্ছে কিছু ভালো কাজ করা, যে এমন কাজ করা যে এত বছর পরে দেখেন, 18 বছর পরে আপনি যে ফিল্মের নামটা মনে রেখেছেন, বাংলাদেশের ফিল্ম তো কম হয়নি, ঠিক আছে, এটা আমার অনেক বড় পাওয়া। কিন্তু আপনি হিরো হতে চাননি, কিন্তু হিরো হয়েছেন একটা জেনারেশনের কাছে, এটা তো আপনি মানেন নাকি? অফকোর্স, মানে ওটা আমার লাক, আমি বলবো ওটা আমার লাক, মানে এটা আসলে দর্শকের নিখাত ভালোবাসা, আর কিছুই না। আচ্ছা, এই যে এক জীবন, অর্থাৎ তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, গানটা নিয়ে একটু কথা বলতে চাই। শুটিং হয়েছে 2010 সালের কথা, এখন তো ইউটিউবের যুগ, দেখা যায় একটা ভিডিও, মিউজিক ভিডিও পাবলিশ করার পরে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এক্স্যাক্টলি। তো সেই সময় কিন্তু এই যে না, ইউটিউবেই তো আমার তো গানগুলো প্রকাশ হয়েছে তো আপনার পেন ড্রাইভে, তারপরে হচ্ছে ওয়াইফাইও তখন আসে, সিডি ছিল, সিডি মূলত সিডি। যখন একটু হিট হওয়া শুরু করলো না, বিভিন্ন টেলিভিশন থেকে যারা আমাদেরকে চিনতো ব্যক্তিগতভাবে ফোন দিয়ে বলতো যে আপনার গানের একটা সিডি দিয়ে যান, আমরা টেলিভিশনে চালাবো, ঠিক আছে। কারণ ইউটিউবের থেকে কি আর ইয়াই তো বুঝি না, আপনার এই যে রেজুলেশন, এটাই তো বুঝি না। মানে আমার কাছে মনে হতো যে সবই তো এক, মানে তখন ওই ধারণাটাই মাথার মধ্যে নাই যে 360p কি, 720 কি, 1080 কি, 4K কি, এগুলো তো বুঝিই না, ঠিক আছে। মনে করলাম যে একটা আপলোড করে, আর সবচেয়ে বড় কথা ইউটিউবে তো কোনো ভিউই ছিল না, কারণ বাংলাদেশের মানুষ তখন জাস্ট নতুন আসছে, নতুন হয়নি, রাইট। কিন্তু ইউটিউবে এই গানটার ভিডিওর ভিউ কত এখন জানেন আপনি? খুব একটা বেশি না, কারণ ভিডিওটা এত বেশি বিভিন্ন জায়গায় আপলোড হয়ে গিয়েছিল, খুব সম্ভবত এটার কপিরাইট নিয়ে মূল কোম্পানি যারা এটা প্রডিউসিং কোম্পানি, পরবর্তীতে যেটা মানে যাদের লেভেলে আমরা এটা ছেড়েছি, এদের সাথে বিভিন্ন মানুষের সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে, এইটুকু আমি জানি। তখন তো আর কপিরাইট সেটা ছিল না, যে যার মতন আপলোড করেছে। এবং অবাক করা বিষয় যেটা হচ্ছে, এই গানটাকে অনেকে নিজ দায়িত্বে ওটাকে কি বলে অন্য ভাষায় গিয়েছে। আচ্ছা, বিশেষ করে ধরেন কেরালা, তারপরে মালায়ালাম ল্যাঙ্গুয়েজে এটা নাকি অনেক হিট, মালায়ালাম ওই জায়গাটায় আমি অনেকের কাছ থেকে শুনেছি। ইভেন আমি দেশের বাইরে, বিশেষ করে মিডল ইস্টে আমি দেখেছি যে মানে ইন্ডিয়ান ভাষাভাষীরা এসে বলছে যে তুমি কি এই গানটা করছো না। এখন ওদের গানের নামের সাথে তো আমার পরিচয় নাই, কারণ ওই আমি তো বললাম যে কোন ভাষাটা আমাকে দেখাও, যখন দেখায় দেখি যে ফেস আমার, ভিডিও আমাদের, কিন্তু ভাষাটা ওদের, তখন দেখি ওখানে মিলিয়ন্স ভিউ। আচ্ছা, ঠিক আছে, তো একটা ভালো লাগা দেয় যে আমাদের একটা কাজ ইন্টারন্যাশনালি মানুষ দেখছে, অন্যভাবে দেখছে, এটা খারাপ লাগে। কারণ ক্রেডিটটা তো আসলে যিনি মিউজিকটা তৈরি করেছেন, আরফিন রুমি যিনি গেয়েছেন, শহীদ ভাই কিংবা শুভমিতা দিদি, ওনাদের পাওয়ার কথা ক্রেডিটটা, কিংবা অনুরূপ আইচি দাদা যিনি গানটা লিখেছেন, তো এই ক্রেডিটগুলো তাদের পাওয়ার কথা। যাই হোক, মানুষ ভালোবাসার জায়গা থেকে গানগুলোকে নিয়ে নিজেদের মতো করে ছাড়ছে, যদিও এটা আনএথিক্যাল, কিন্তু তারপরেও একটা জায়গায় একটু ভালো লাগা দেয় যে আমাদের দেশের কাজ অন্য দেশ দেখছে। কিন্তু আমি একটা চ্যানেলে আপনার সঙ্গে বসার আগে ইউটিউবে সার্চ করে দেখলাম যে 31 মিলিয়ন ভিউ আছে একটা চ্যানেলে এই গানটা। তাই আমার জানা নাই, আমি বললাম যে 31 মিলিয়ন হিউজ, মানে যদি অনেক পরে আপলোড হয়েছে এবং অনেকেই তো আপলোড করেছে বললেন, 31 মিলিয়নে কিন্তু কম না। ওই সময়টা আসলে আমার মনে আছে, আমার একটা গান মানে প্রথম বাংলাদেশের ইতিহাসে
ডুয়েট গান হিসেবে প্রথম 1 মিলিয়ন ভিউ হয় এবং সেটা নিউজও হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, যে এটা কত বাংলাদেশের সালে ঘটনা? খুব সম্ভবত 13-14 13-14 আচ্ছা। এরকম 13-14 দিকে, যে প্রথম কোনো কন্টেন্ট বাংলাদেশ থেকে 1 মিলিয়ন ভিউ হয়েছে এবং ডুয়েট সং। একক সঙ্গে খুব সম্ভবত আমার মনে নাই, একক সঙ্গে অন্য আর একটা গান ছিল, কিন্তু ডুয়েট সঙ্গে ফার্স্ট 1 মিলিয়ন ভিউ ছিল আমার আর একটা গান, তুমি আমার আমি তোমার একটা গান আছে। আচ্ছা, এই এক জীবনে আমি একটা প্রশ্ন করতে চাই। ধরুন 2010 সালে গল্পটা একটু শুনতে চাই। গানটা যখন মুক্তি পেল, প্রথম কথা হচ্ছে মুক্তি পাওয়ার আগে কি আপনার কাছে মনে হয়েছিল যে এটা এইভাবে ব্লাস্ট হবে? আর যখন এটা ছড়িয়ে গেল আসলে তখন তো অন্তু করিম আরও অনেক ইয়াং, হ্যাঁ, এবং বয়স অনেক কম, তার সেই মুহূর্তের অনুভূতিটা একটু জানতে চাই। মানে অনুভূতির ব্যাপারটা হচ্ছে কি, আমি তো আসলে মিডিয়ার সাথে জড়িত তার আগে থেকে অনেক বছর ধরেই। এই ভিডিওটা করার জন্য অনেকগুলো আমার সহকর্মী নায়িকাকে অফার করা হয়েছিল আচ্ছা, যে আমরা আসলে মিউজিক ভিডিও করি, কিন্তু তারা কেউই রাজি হয়নি, কারণ মিউজিক ভিডিও কেউ করতে চায় না। ঠিক আছে, কারণ মিউজিক ভিডিও করলে পরবর্তীতে ফিল্মের সুযোগ থাকে না, ফিল্মের ডিরেক্টররা এটাকে ভালো চোখে দেখতেন না ওই সময়ের কথা বলছি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার ওই সময়ের মিউজিক ভিডিওগুলো আসলে মান এতটা ভালো ছিল না, একটু অন্য রকমের ছিল, দুষ্টু টাইপের। স্বাভাবিক ব্যাপার, তারা যে আমাকে না করে দিত এটা কিংবা আমাকে না করে দিয়েছে এটা তাদের দোষ না, কারণ তারা তো আসলে ঘটনাটাই জানে না যে কি তৈরি হতে যাচ্ছে। তো ওই সময়ে আমাদের বেশ কিছু কাজ, বাংলা লিংকের একটা বিজ্ঞাপন, ক্লোজ আপ, কাছে আসার গল্পটা, ওই শুরু একদম স্টার্টিং, আমি আর সায়না এগুলো আমরা করার পরে আমাদের বেশ কিছু ভালো কাজ হাতে ছিল। তো সায়নাকে অফার করা হয় যে আমরা আসলে এটা করি, যদি এটা ভালো না হয় আমরা এটা ছাড়বো না, ঠিক আছে, থাকবে, এটাকে আমরা রিলিজ দিব না, আগে আমরা ল্যাপটপ নিয়ে যেয়ে সবাইকে দেখাবো এবং মতামত নিব। ঠিক আছে, আমি অনেকগুলো ইন্টারভিউতে আমি এটা শেয়ার করেছি, এবং এটা করার পরে যাকেই দেখানো হয় সবারই পছন্দ হয়, হ্যাঁ ছাড়তে পারো। তো তখন আমরা ইউটিউবেও ছাড়ি। ঠিক আছে, তো ইউটিউবে ছাড়ার পরে দেখা যাচ্ছে যে ইউটিউবে ছাড়লাম, 2 দিন পরে চেক করলাম, দেখি 3 থেকে 4 নম্বর ভিউ, 4 দিন পরে 7 থেকে 8 নম্বর ভিউ, মানে 10ও ক্রস করে না ভিউ। হ্যাঁ, কারণ কারোর তো ইউটিউবই তো কেউ চেনে না, আর মানুষজন তখন তো ইন্টারনেটটা ইউজ করে হচ্ছে ল্যাপটপে, এবং 2G ছিল যথাসম্ভব তখন। 2G ছিল, হ্যাঁ 2G ছিল, এবং ল্যাপটপ কিংবা কম্পিউটার এগুলো ইউজ করতো। সো ওখান থেকে ভিউ পাবো এর তো কোনো আশাই করা যায় না। তো যেটা হলো যে আপনার পরবর্তীতে ব্যাস ভুলে গেলাম যে এরকম কোনো কাজ আমাদের লাইফে করা হয়েছে, আমরা আমাদের রেগুলার লাইফে ঢুকে গেলাম। 2-3 মাস এরকম একটা বড় একটা লম্বা সময়ের পরে বাসের থেকে হেল্পার, মামা আপনি গান করছেন না? আমি না কানেক্ট করতে পারি না এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে, মানে আমি কি গান, কোথায় গান করব, আর সে কোথা থেকে দেখবে, আমি এটা কানেক্টই করতে পারি নাই। তো আপনার যে এলাকাতে যে ডিশের লাইনের যেই একটা কেবল ব্যবসায়ীদের নিজেদের একটা চ্যানেল থাকে, এরা সিডি কালেক্ট করে এলাকার মধ্যে এই ভিডিওটা চালাতো। ঠিক আছে, এই স্প্রেড হওয়া শুরু করলো। আমি বললাম, হঠাৎ করে কিছুক্ষণ পরে মনে হচ্ছে, হ্যাঁ তাই তো, মানে আমাকে চিনে ফেলছে। হ্যাঁ, মানে স্টিল আমার এটা আমার কি বলবো লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো একজন বাসের হেল্পার মামা, সে চিনে ফেললো, মানে অনেক ভালো লাগা দিল যে মানে আমার একটা কাজ এরকম, মানে সে দেখে আমাকে বলতেছে। এবং এর পরবর্তী দিনগুলো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, মানে মানুষ জানতে পারছে, মানুষ বলতেছে, এই আপনি এটা করছেন, মানে হয় না তখন তার সোশ্যাল মিডিয়া নাই, মানে কিংবা এরকম না, ফেসবুকে স্ট্যাটাস আর ছবি পোস্ট করা যেত। উপায় ছিল হচ্ছে পেন ড্রাইভ, উপায় ছিল সিডি, ওয়াইফাইও তখন আসে নাই। ফ্রিকোয়েন্টলি জিনিসগুলো চেঞ্জ হতে থাকে, এবং সেই ধারাটা আলহামদুলিল্লাহ এখনো আছে, হয়তো বা তো স্পিডে নাই, মানুষ এখনো শুনে। এবং এভরি সিঙ্গেল ডে, তানভীর ভাই, এভরি সিঙ্গেল ডে কোথাও না কোথাও আইদার সোশ্যাল মিডিয়ায় ওর বাস্তবের বাহিরে, মানে আমি একটা না একটা কোনো কিছু শুনি তাদের কাছ থেকে। মানে এটা এখন আসলে ভালো লাগার চাইতে অনেক বড় রেসপন্সিবিলিটিতে পরিণত হয়ে গেছে, যে আমার আসলে খুব বুঝে পা ফেলতে হয়, খুব বুঝে কাজ করতে হয়, এমন কোনো কাজ যেন করে না ফেলি যে আমার দর্শক শ্রোতা এদের
মনে কষ্ট লাগে। আপনার কথা শুনছিলাম, আমার কাছে গায়ে কাটা দিয়ে উঠছিল যে সেই মোমেন্টটা যদি আমার হইতো কেমন হতো আর কি। যাই হোক, এখন আমি যে প্রসঙ্গটা নিয়ে আসতে চাই, ধরুন আপনি তো একটা আপনার ছবি আসছে গুপ্তধনের খোঁজে, Right. একটু আগে বলছিলেন যে কমন জেন্ডার নামেও একটা সিনেমাতে প্রডিউসার হিসেবে আপনি ছিলেন, আর কি কি সিনেমায় ছিল এবং এই গুপ্তধনের খোঁজে গল্পটা নিয়ে একটু কথা বলতে চাই। সিনেমা আমি কমন জেন্ডার দ্য ফিল্ম ওটাই প্রডিউস করেছি, এবং সেকেন্ড ফিল্ম হচ্ছে গুপ্তধনের খোঁজে। এর মাঝে বেশ কিছু শর্ট ফিল্ম আমি করেছি, তার মধ্যে আছে দ্য প্যাসেঞ্জার, এগুলো বিভিন্ন এরকম ছোটোখাটো অনেকগুলো শর্ট ফিল্ম আমি করেছি, এবং নাটক এবং সিরিয়াল এগুলোতে আমি প্রডিউস করেছি বেশ আগে। তো ওগুলাতে আসলে করতাম, ওই যে বললাম না আমি ব্যবসায়ী মানুষ, তো বন্ধুবান্ধব যারা ডিরেক্টর ছিল কিংবা কাজ করতে, যে ঠিক আছে আমি এই জায়গাটা ইনভেস্ট করলে আমার একটা প্রফিট হবে। আমি কিন্তু আজ পর্যন্ত আমার কোনো প্রডিউসিংয়ে কাজ করিনি, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট। হ্যাঁ, এই প্রশ্নটা আমার মাথায় ছিল। হ্যাঁ, এটা আমি কখনোই কাজ উত্তরটা নিব। করিনি, কখনোই আমি একজন প্রডিউসার হয়ে ওই যেটা আমি প্রডিউস করেছি সেখানে কখনোই আমার চেহারা আমি দেখাইনি, কারণ নিজের কাছে আনএথিক্যাল মনে হতে পারে কোনো এক সময় যে আমি নিজে প্রডিউস করে নিজে এটা কাজ করি। কিন্তু আমরা তো আমাদের যদি প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা তো অনেককেই দেখি যে নিজের সিনেমা নিজে নায়ক হচ্ছে, এটা তাদের নায়িকা ব্যাপার। হচ্ছে, মানে এটা তাদের নিজেরাই ব্যাপার। প্রডিউসিং করছে। এটা হতে পারে, এটা তাদের ব্যাপার। আমি আমার ব্যক্তিগতটা বলেছি, আমি এটা চাই না। আমার মনে হয় যে আমাকে যদি এজ অ্যান আর্টিস্ট কারো প্রয়োজন হয়, সে আমাকে ডাকবে। যদি না ডাকে তাহলে বুঝতে হবে যে আমি আসলে ওই মাপের আর্টিস্ট হতে পারি নাই। এটা আমার এথিক্স ভাই, আমি অন্য সবার কথা বলছি না, সম্পূর্ণ আমার ব্যক্তিগত, এবং কথার দায় আমার। ছোটবেলায় আমার কিছু মানে খুব দারুণ স্মৃতি আছে। দারুণ স্মৃতি বলতে আমি স্কাউটিং করতাম, তো স্কাউট থেকে তখন নিয়মিত ক্যাম্পিং হতো। তো ক্যাম্পে নিয়ে গেলে আমাদেরকে তাঁবুর ভেতরে রাখতো। তো বাসা থেকে ধরেন ছোট মানে প্রায় 5-6-এ পড়ি, এই অবস্থায় জাম্বুরি ক্যাম্প মেবি। ক্যাম্পুরি ফার্স্টে হচ্ছে যে আমি কাব করেছি, তো কাবে মানে আপ টু মানে ক্লাস 5 প্রাথমিক, ওইটার পরে হচ্ছে আপনার কাব স্কাউট বলে এটাকে। কাবের যেটা হয় সেটা হয় হচ্ছে ক্যাম্পুরি, 6 থেকে হয় হচ্ছে জাম্বুরি। আচ্ছা, আমি মনে হয় একবার গিয়েছিলাম, তো এই জন্য আমার জাম্বুরিটাই মনে রাইট, পড়লো আর কি। জাম্বুরি। তা কাব স্কাউটের পরে হয় বয় স্কাউট। আচ্ছা, তো আমি ক্যাম্পুরি জাম্বুরি দুটোই আমার করার অভিজ্ঞতা আছে। ওখানে যাওয়ার পরে না খুব দারুণ দারুণ কিছু স্মৃতি আমার মাথার ভিতরে সারা জীবনের জন্য বসে গেছে। ঠিক আছে, তাঁবুর ভিতরে থাকা, আমাদের অভিযান দিত, সেই অভিযানগুলো করা, এবং ছোটবেলা একটা সিরিজ দেখতাম আমরা ম্যাকগাইভার। হ্যাঁ ম্যাকগাইভার। ঠিক আছে, তো ম্যাকগাইভার হচ্ছে এমন এক ব্যক্তি যে কিনা যে কোনো পরিস্থিতিতে আশেপাশের যে কোনো জিনিস দিয়ে নিজে যে কোনো একটা বিপদে পড়লে উদ্ধার হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, ওগুলো দেখার পর সবসময় নিজেকে ম্যাকগাইভার মনে করতাম, যে কোনো পরিস্থিতিতে যে এখন এটা করতে হবে, এখন আমার আশেপাশে এগুলো আছে, আমার এগুলো দিয়েই উতরে আসতে হবে, নিজের ভিতরে একটা ওই রকম ফিল করতাম। ম্যাকগাইভার বলেন, 3 গোয়েন্দার বই বলেন, কিংবা ধরেন মানে ছোটোবেলার এই ক্যাম্পের এই স্মৃতি, সব কিছু মিলে আমার যখন আমি কমন জেন্ডারটা প্রডিউস করি, তারপর পরই মনে হলো যে এরপরে আমি শিশুতোষ একটা চলচ্চিত্র বানাতে চাই, যেটার মধ্যে লিড করবে শিশুরা, সব শিশুরাই থাকবে। তিনি আসেন ভাই হলে, যিনি শিশুদের এই ছবি দেখতে চান। আপনি এখানে নাচ গান পাবেন না, আপনি এখানে মানে জাগতিক যে ফিল্মের যেই মশলা ওখানে আপনি পাবেন না। আপনি একদম একটা ইউনিক একটা গল্প দেখতে, শিশুদের কার্যকলাপ দেখতে যদি আসেন, ওরা মানে এইভাবে করে আগাচ্ছে, তিনিই আসেন, অন্য যারা আছে তাদের আসার দরকার নেই। আমার একটা কথা সবসময় খুব লাগতো যে আগে সিনেমা হলে টিকিটের গায়ে লেখা থাকতো শিশুদের সাথে আনবেন না। আচ্ছা, আমি জানি না আপনি দেখেছেন কিনা। আমার আসলে সিনেমা দেখা হয়েছে কিন্তু ওটা খেয়াল করিনি আমি, সত্যি কথা বলতে গেলে। এটা আসলে ধরেন যে সিঙ্গেল স্ক্রিন যেগুলো ছিল ওগুলাতে লেখা থাকতো। কিছু কিছু হলে আমি পেয়েছি। আমার কথা এই মুহূর্তে যারা শুনছে তাদের মধ্যে এক্সপিরিয়েন্স অবশ্যই কেউ থাকবে, এটা বলতে পারবে শিশুদের সাথে আনবেন না। আমার মনে হতো যে আমি লিখতে চাই শিশুদের ছাড়া হলে আসবেন না, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। তার জন্য তার একটা শিশুতোষ ছবি লাগবে। মানে অনেকগুলো চিন্তা ভাবনার জায়গা থেকে একটা গল্প মাথার মধ্যে আসে যে আমি এইভাবে করে আগাবো। ওই আমার ক্যাম্পুরি জাম্বুরির যে তাঁবুর ব্যাপারটা, সেই তাঁবুটা থাকবে, আমরা যে ক্যাম্পে যেতাম সেই ক্যাম্পের ব্যাপারগুলো থাকবে, রিয়েল লাইফ থেকে বিভিন্ন রকমের চিন্তা মাথায় আসে। এবং আমি কিন্তু ভাই গল্পকার না, আমি লেখক না, গল্পকার না, কিংবা ওই রকম কোনো কিন্তু আমার নাই। হ্যাঁ, মানে আমার জাস্ট ভালো লাগার জায়গা থেকে মনে হয়েছে যে আমার এই ফিলিংগুলো যদি আমি বর্তমানে যারা আছে জেন আলফা এদেরকে যদি আমি দেখাতে পারি, হয়তো বা পছন্দ করতেও পারি, কারণ আমরা তো ওদের জন্য কন্টেন্ট দিচ্ছিই না, তাহলে ওদের কাছ থেকে আমি কিভাবে ওই জিনিসটা আশা করব, ঠিক না? ওই সময় তো আমাকে, ওই সময় যারা ছিলেন তারা তো আমাকে সুযোগ করে দিয়েছিলেন ক্যাম্পে যাওয়ার জন্য কিংবা অভিযানের জন্য। এখন তো বাচ্চাদেরকে পাশের বাসায় একা যেতে দেয় না মানুষ। হ্যাঁ,
রাইট? তো ওই সময় তো মোবাইল ছিল না, জিপিএস ছিল না, আমরা তো স্কুল থেকে বের হয়ে চলে গেছি সকালে, কখন আসবো ওই টাইম আছে যে ওই সময় চলে আসবো। মাগরিবের আজানের আগে বাসায় ঢুকতে হবে। পৃথিবী উল্টা যাক, মাগরিবের আগে বাসায় ঢুকতে হবে, নাহলে মনে করেন মার একটাও মাটিতে পড়বে না। তো এইসব জিনিস তো জেন আলফারা কোথা থেকে পাবে? আমার মনে হয়েছে যে ঠিক আছে, এরকম কিছু একটা করি, দেখি না মানুষ দেখে কিনা, গ্রহণ করে কিনা। আচ্ছা, তো সিনেমাটা এই যে শিশুদের চলচ্চিত্র গুপ্তধনের খোঁজে, এটা কবে আসতে পারে? আমাদের টার্গেট অডিয়েন্স যেহেতু শিশুরা, ঠিক আছে, শিশুদের পরীক্ষা মানে বাংলা মিডিয়ামে যাদের মিড টার্ম অথবা ইংলিশ মিডিয়ামে যাদের ফাইনাল এক্সাম, এগুলোকে আমরা আসলে মাথায় রাখছি, এমনভাবে রিলিজ দিতে চাই যেন রিল্যাক্সে ওরা ফিল্মটা এনজয় করতে পারে। যেন বাবা মা যেন না বলতে পারে যে পড়াশোনার বাদ না, দিয়ে এটা করাই সিনেমা দেখা যাবে না। আমি আমাদের শিশুদের ছবির মধ্যে এটা অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। শিক্ষণীয় ব্যাপার শেখাতে যে যদি ওর শিক্ষাই প্রবলেম আমি করে ফেলি, তাহলে তো হবে না। তাহলে তো হবে না।